জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনটা দেখে আমাদের দেশের মানুষের খুব খেয়াল ছিল একজন মুসলিম এই নির্বাচনে পার্টিসিপেট করছেন। এই কারণেই যতটা আগ্রহ থাকার কথা ছিল তার চেয়ে বেশি আগ্রহ এই দেশের মানুষের ছিল। যদিও মামদানি কেমন করছেন, যারা বৈশ্বিক রাজনীতি বুঝতে চান, বৈশ্বিক রাজনীতির গতি প্রকৃতি বুঝতে চান, তাদের খুব নজরে ছিল। উনি একটা বিশেষ ঘরানার রাজনীতি করেন। ডেমোক্র্যাট হলেও ডেমোক্র্যাটদের মধ্যেও কিছুটা ভিন্নতা আছে, সেই জায়গায় আমি আসছি। এখন এটার একটা গ্লোবাল পার্সপেক্টিভ আছে, এবং গ্লোবাল পার্সপেক্টিভে আমরা কি রাজনীতির, বিশেষ করে রাইটেস্ট পপুলিস্ট যে পলিটিক্স ছিল, আইডেন্টিটি পলিটিক্স যে ছিল, তার বাইরে কি একেবারে খুব বড় কোনো ধরনের পরিবর্তন হলো বা পরিবর্তনের সূচনা হলো? এই প্রশ্নগুলো খুবই আলোচিত হচ্ছে সারা পৃথিবীতে। ইনফ্যাক্ট মামদানি যখন তার ক্যাম্পেইন শুরু করেছিলেন এবং অনেক জনপ্রিয় হয়ে উঠছিলেন, তার রেটিং অনেক বাড়ছিল এবং এক ধরনের অ্যাজাম্পশন ছিল যে উনি ভালো করতে পারেন, সেই পর্যায়ে এই আলাপগুলো তখন থেকেই চলছে, আর শেষ হওয়ার পর তো চলছেই। আর বাংলাদেশে একটা নতুন জিনিস আছে, আমি ইনফ্যাক্ট বাংলাদেশের পার্সপেক্টিভে এই আলোচনাটা একটু আজকে করতে চাই, গ্লোবাল পার্সপেক্টিভ নিয়ে কথা বলবো। কারণ হচ্ছে মামদানি বলছিলাম যে ডেমোক্র্যাট হলেও তিনি একটা বিশেষ ঘরানার ডেমোক্র্যাট। বার্নি স্যান্ডার্সরা যা ছিলেন সেটা হচ্ছে উনি নিজকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট বলেন, বা সোশ্যাল ডেমোক্র্যাট যেটা বলা হয়, মানে ডেমোক্র্যাটদের মধ্যে আরেকটু লেফট লিনিং। যদিও এটা বলার কারণে তাকে কমিউনিস্ট হিসাবে পোর্ট্রে করার চেষ্টা করেছেন ইভেন স্বয়ং ট্রাম্প, তিনি সেটা অস্বীকার করেছেন। তিনি একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, মানে ক্যাপিটালিজমের মধ্যেই তো অনেকগুলো ধরন আছে, এর মধ্যে যেটা স্টেটের কন্ট্রোল। আমরা যেদিন তাকে নিয়ে কথা বলবো, তিনি কি যে ধরনের ক্যাম্পেইন করেছেন, তিনি যে ধরনের সুযোগ সুবিধার কথা বলছেন, যেভাবে অলিগার্কদের বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলছেন, যেভাবে ফিল্দি রিচ যারা আছেন তাদের বিরুদ্ধে না, ইনফ্যাক্ট তাদের ওপরে হায়ার ট্যাক্স ইম্পোজ করা বা সাধারণ মানুষ, গরিব মানুষের সুবিধা নিশ্চিত করার কথা বলছেন, সেগুলো একটা বিশেষ ঘরানা। এবং সেটা ট্রাম্পের রাজনীতিকে কি অনেকটা ডিফাই করে কিনা, বিশেষ করে ট্রাম্প নিজেই মাঠে নেমে গিয়েছিলেন। আমরা এইটুকু একটু ব্যাকগ্রাউন্ড বলে রাখি, সেটা হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমরা দেখেছি জোহরান মামদানি এবং কুমোর বিরুদ্ধে। উনিও ডেমোক্র্যাট, কিন্তু উনি খুব টিপিক্যাল ডেমোক্র্যাট যেটা সেটা ছিলেন। তিনি প্রাইমারিতে হেরে যাওয়ার পরে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কাজ করেছেন, যদিও শেষ পর্যন্ত 10%-এর বেশি গ্যাপে মামদানি প্রেসিডেন্ট হয়েছে, মেয়র হয়েছেন। আর রিপাবলিকানের অবস্থা খুবই খারাপ, এবং খুব ইন্টারেস্টিংলি ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত অবস্থা বুঝতে পারছিলেন যে রিপাবলিকান এখানে ভালো করবে না। তিনি রিপাবলিকান সমর্থকদেরকে বলেছিলেন যে কুমোকে ভোট দেওয়ার জন্য মামদানিকে ঠেকাও। মামদানিকে ভোট দেওয়ার মাধ্যমে নাকি তিনি দেশের সার্বভৌমত্বের ঝুঁকি নেওয়া হয়েছে, তিনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করার চেষ্টা করেছেন এই ইলেকশনে, যে তিনি স্টেটের বরাদ্দ বন্ধ করে দেবেন ইত্যাদি ইত্যাদি। যাক, আমরা ওই আলোচনাটা একটু আসি। সেটা হচ্ছে যে আলোচনা বাংলাদেশে করা হচ্ছে যে বাংলাদেশে ইসলামী রাজনীতির ভবিষ্যৎ অনেক ভালো, যেহেতু মামদানি একজন মুসলিম। আমরা এই প্রশ্ন আবার কেউ কেউ করবেন, বাংলাদেশে মুসলিমের, মানে ইসলামের যে পলিটিক্স করেন তারা মুসলিমের বা ইসলামের যে ডেফিনেশন দেন, সেই ডেফিনেশন অনুযায়ী আদৌ মামদানি মুসলিম কিনা সেই প্রশ্ন আসতে পারে। আমরা তার ব্যাকগ্রাউন্ড একটু বলি। মামদানি বাবা হচ্ছেন, ইনফ্যাক্ট উনি এই মামদানি পেয়েছেন সেখান থেকে, মেহমুদ মামদানি। আমরা যারা মানে পোস্ট কলোনিয়াল থিওরি ডিসকোর্স নিয়ে খোঁজ খবর রাখি তারা জানি যে উনি নিজে খুব বিখ্যাত একজন মানুষ এই ক্ষেত্রে, কলাম্বিয়া ইউনিভার্সিটির, আমি ভুল না করলে প্রফেসর। অনেক লেকচারও পাওয়া যায়, তার বই তো পড়তে পারেনি, লেকচারও দেখতে পারেন। তিনিও আসলে ভারতীয়ই, এবং তার মা, যিনি আসলে বিশ্ববিখ্যাত, মীরা নায়ারের অনেক ফিল্মের কথা আমরা জানি। এর মধ্যে তিনি 3টা চলচ্চিত্র পুরস্কারকে পৃথিবীতে সবচেয়ে প্রেস্টিজিয়াস বলা হয়, একটা হচ্ছে কান, একটা হচ্ছে বার্লিন, আর একটা হচ্ছে ভেনিস। তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্মের পুরস্কার পেয়েছিলেন। সো তার খুব বড় পরিচিতি আছে, তিনি তো আছেনই। এবং বাবা গুজরাটে জন্ম নেওয়া একজন মুসলিম, একটু বলে রাখা ভালো, শিয়া মুসলিম। এই কথাটা এই জন্য বললাম, বাংলাদেশে অনেকে শিয়া মুসলিমকেও মুসলিম বলেন কি না মানে এই আলোচনা আছে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি ধর্মগুরু যারা ওয়াজ করেন তাদের অনেককেই শিয়াদেরকে মুসলিম কিনা এই আলাপও সামনে আনার চেষ্টা করেন। যাই হোক, সেদিকে যাই, উনি শিয়াদেরও অনেকগুলো ডিনোমিনেটার্স আছে। তিনি 12 ভার্স যে শিয়া, সেই শিয়া মতাবলম্বী, এবং তিনি গর্বের সাথে তার ধর্মীয় পরিচয় আপহোল্ড করেন। এই আপহোল্ড করাটাকেই অনেকে বাংলাদেশে ইসলামিস্টরা মিসইন্টারপ্রেট করছেন আমি মনে করি। এবং বরং মামদানির উত্থান আমরা এভাবে বলতে পারি, প্রাথমিকভাবে ইসলামিস্টরা যেভাবে রাজনীতিকে দেখতে চান, যেভাবে স্টেট চালাতে চান, তার একেবারে বিপরীত।
যাই হোক, যেটা বলছিলাম, মামদানির বাবা ইনফ্যাক্ট পরবর্তীতে যে ডায়াসপোরা সাউথ আফ্রিকাতে ছিল সেটার পার্ট হয়ে ওদিকে চলে যান আফ্রিকাতে, পরে ইউগান্ডায় থাকেন, ওখানে বেড়ে ওঠেন, পরে আমেরিকায় আসেন। মামদানি ছোটোবেলায় আমেরিকায় এসে তিনি বেড়ে ওঠেন। এই হচ্ছে মোটামুটি তার জায়গাটা। এখন যেটা সবচেয়ে জরুরি প্রশ্ন, মামদানি আসলে যে তার মুসলিম পরিচয় সেটা কেন সামনে এনেছেন, বা তার চাওয়ার মধ্যে, তার ক্যাম্পেইনের মধ্যে উনি ইসলামকে কিভাবে অ্যাকোমোডেট করেছেন? উত্তর হচ্ছে, আমাদের ইসলামিস্টরা যেভাবে ইসলামকে অ্যাকোমোডেট করতে চায় তার আশপাশেও নন। একটা তথ্য দেই, এই তথ্যের পর অনেকে ওনাকে রীতিমতো কাফেরও ঘোষণা করতে পারেন। বাংলাদেশের পরিস্থিতিটা এইরকমই, জানি না, সেটা নিয়ে ওই তর্ক আমি সরিয়ে রাখছি, আমি তথ্যটা দিচ্ছি। মামদানি LGBTQ+ একজন খুব গুরুত্বপূর্ণ সমর্থক। এই নির্বাচনে তিনি এমন একটা প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা হলো ট্রান্সজেন্ডারদের জন্য স্টেটের বরাদ্দ অনেক ক্ষেত্রে কমিয়ে ফেলেছিলেন। তিনি ঘোষণা করেছেন তিনি যদি মেয়র হন, তিনি তার সিটিতে এই যে তাদের বিভিন্ন চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে যে সার্ভিস আছে সেগুলোর বরাদ্দ বাড়াবেন। তিনি বহু সময় তাদের সাথে সলিডারিটি প্রকাশ করেছেন, তাদের রাইট নিয়ে কথা বলেছেন, খুব স্ট্রংলি আছেন। তিনি যেখানে যেখানে মানবতার সমস্যা আছে, তিনি মোদির খুব কট্টর সমালোচক। তিনি নেতানিয়াহুর বা বিশেষ করে গাজাতে যে বিভৎসতা চলছিল সেগুলোর খুব বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়িয়েছেন এবং অকপটে বলেছেন সেখানে জেনোসাইড হচ্ছে। তার মানে তার রাজনীতিটা আমরা যদি একটু বুঝি, তিনি একটা অ্যাকোমোডেটিভ রাজনীতি করছেন। তিনি এটা বলতে চাইছেন তিনি মুসলিম হয়েও তিনি LGBTQ+ সমর্থন করতে পারেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মানে এটাই আসলে লিবারেল রাজনীতি। আমি বলছি না LGBTQ+ সমর্থন কাউকে করতে হবে, আমি মামদানিকে বোঝানোর চেষ্টা করছি। কারণ কেউ একজন নিচে এখন লেখা শুরু করে দেবেন যে আমি এটার পক্ষে কথা বলছি। না, আমি এটার পক্ষে কথা বলছি না, ভুল বুঝবেন না। ভুল বুঝবেনই কেউ ইচ্ছা করে জানি কার্ড বানিয়ে এসব লিখে দেবেন। যাই হোক, যেটা বলছিলাম, তো তাহলে তিনি আসলে মূলত যে রাজনীতিটা করতে চেয়েছেন সেটা হচ্ছেন তিনি অ্যাকোমোডেটিভ রাজনীতি করতে চেয়েছেন। একদিকে যেহেতু রিপাবলিকানরা, বিশেষ করে ট্রাম্পের নেতৃত্বে অত্যন্ত ডিভাইসিভ রাজনীতি চলছে, একেবারে কিছু মানুষকে ওন করে বাকিদেরকে ডিসকার্ড করে দেওয়ার টেন্ডেন্সি আছে, এবং মূলত আইডেন্টিটির লাইনেই এখন এই রাইটিস্ট পলিটিক্স দানা বাঁধছে। এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। রাইটিস্ট পলিটিক্স কিন্তু ইকোনমিক রাইটিজমও ছিল, যে স্টেট কতটা ইনভলভ থাকবে না, ইকোনমিক লিবারেলিজম ছিল, এগুলো একটা সময় রাইট লেফটের ব্যাপার ছিল, কিন্তু এখন রাইট লেফট মূলত আইডেন্টিটি বেসড হচ্ছে। সো একদিকে যখন ট্রাম্পের নেতৃত্বে এই ধরনের পলিটিক্স হয়, মামদানি যেটা বলার চেষ্টা করছেন মুসলিম হয়ে, এবং উনি প্রাউডলি ওনার মুসলিম পরিচয় ওন করেন, এটাই হবার কথা। মানে বাংলাদেশে আমরা খেয়াল করব, কেউ একজন মুসলিম হতে হলে তাকে নাকি শরিয়া আইনও সমর্থন করতে হবে। মামদানি কি সেটা করছেন? এটাই মূল প্রবলেমের জায়গা। আমি অনেক সময় আমার এখানে আমি যখন শরিয়া আইন সম্পর্কে কথা বলি, এবং আমি বলেছি বাংলাদেশে শরিয়া আইন, ইসলামে পুরো শাসন কায়েম হয়ে শরিয়া আইন কায়েম হবে, এটা আমি ব্যক্তিগতভাবে এন্ডোর্স করি না। সাথে সাথে কথা হচ্ছে, আমি যদি মুসলিম হয়ে থাকি, ইয়াস আই এম আ মুসলিম, যদি মুসলিম হয়ে থাকি তাতে নাকি হবে না, শরিয়া আইন যারা চাইবে না মুসলিম হয়ে তারা কাফের। আমি আমার এখানে লেখা দেখেছি। মামদানি কি শরিয়া আইন কায়েম করতে যাচ্ছেন? অনেক কিছু ইনক্লুড করতে যাচ্ছেন। এমনকি তিনি ইসলাম নিয়ে কি আলোচনা করেছেন যে উনি এইভাবে ইসলামকে ইনকর্পোরেট করবেন নিউ ইয়র্কের, তিনি যখন দায়িত্ব নেবেন, উনি 1 জানুয়ারি থেকে দায়িত্ব নেবেন, তখন থেকে উনি ইনকর্পোরেট করবেন, এরকম কিছু কি বলেছেন? বলেননি। সো আসলে মুসলিম পরিচয়টা আনছেন এভাবে যে তিনি মুসলিম হয়েও তিনি আর সব কিছুকে অ্যাকোমোডেট করতে পারেন, তিনি মুসলিম হয়েও LGBTQ+কে অ্যাকোমোডেট করতে পারেন। এটা হচ্ছে ট্রু লিবারেলিজমের একটা প্রমাণ। উনি এই লিবারেলিজমটাই দেখাতে চেয়েছেন আসলে সবার সামনে। সুতরাং উনি মুসলিম হয়ে জিতেছেন, সুতরাং বাংলাদেশে ইসলামিস্ট রাজনীতিরও বিরাট ভবিষ্যৎ আছে। এটা খুবই বাজে ধরনের স্টুপিড চিন্তা যারা করছেন। আমি দেখছি অনেকের মধ্যে খুবই দুর্দান্ত আনন্দ দেখা যাচ্ছে যে বাংলাদেশে এটা হবে। বরং উল্টো, বাংলাদেশে ইসলামিস্টরা যে রাজনীতি করতে চায় অনেকটা আদার করে দেয়া, এমনকি ইসলামের মধ্যেই আদার করে দেয়া। বাংলাদেশে তো মূল সংকট আসলে ইসলামিক রাজনীতি আর তার বিপরীত পক্ষের লোকের মধ্যে হবে না, মূল সংকট হবে আসলে ইসলামী রাজনীতি যারা করেন তাদের মধ্যে। এক পক্ষ রীতিমতো আরেক পক্ষকে ইসলামের শত্রু বলছেন। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বহুবার জামায়াতে ইসলামী সম্পর্কে বলা হয়েছে যে ইসলামের শত্রু তারা আসলে ইসলামকে আর উদ্ধার করা যাবে না, যদিও এখন তাদের কিছু ভেস্টেড ইন্টারেস্ট একত্র হয়, তারা একসাথে কাজ করছে। সো এক ইসলামিস্ট আরেক ইসলামিস্টকে অ্যাকোমোডেট করেন না,
আর অন্য মত অ্যাকোমোডেট করা খুবই দূরের কথা। কেউ একজন মুসলিম হলে তিনি একটা সেন্ট্রিস্ট পলিটিক্স করতে পারবেন না, কেউ একজন মুসলিম হলে তিনি একটা লিবারেল রাজনীতি করতে পারবেন না। এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। তারা মনে করেন কেউ একজন মুসলিম হলে তাকে ইসলামী রাজনীতি করতে হবে এবং ইসলামী শরিয়ার পক্ষে কথা বলতে হবে, না হলে তিনি আর মুসলিম থাকবেন না। সুতরাং মামদানি সামনে এসছেন, সামনে আসা, ওই যে বললাম, ইভেন তাকে বাংলাদেশে থাকলে তিনি তাকে হত্যা করে ফেলার মতো আওয়াজও উঠতে পারত। একজন মুসলিম হিসাবে তিনি LGBTQ+ কীভাবে সমর্থন করেন, এটা সমর্থন করা যায় না, এই রকম যথেষ্ট ডকুমেন্টও আছে। তো যাই হোক, উনি মুসলিম হিসাবে বাংলাদেশে পরিচিত থাকতে পারতেন কিনা জানি না। ইভেন ওই যে বলেছি, শিয়ারাও মুসলিম কিনা এই আলাপও কেউ কেউ করার চেষ্টা করেন। উনি 12 শিয়া প্রকাশ্যে বলেছেন, বলেন, করেন। উনি ওনার নিজের ধর্ম গর্ববোধ করেন। এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। একটা লিবারেল সোসাইটির মানে হচ্ছে সেখানে প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত আইডেন্টিটি ধারণ করবেন এবং মানে আমরা মানবিক মর্যাদার যে কথা বলি, হিউম্যান ডিগনিটি, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস থেকে যেটা এসছে, যে একটা মানুষ শুধুমাত্র মানুষ, এই কারণে সে তার প্রত্যেকটা রাইটের প্রতি এনটাইটেলড হবে। কোনো রকম কোনো ডিসপ্যারিটি, কোনো না কোনো রকম ডিসক্রিমিনেশনের শিকার সে হবে না। তার ধর্ম কী, তার বর্ণ কী, তার টাকা আছে কি নেই, তার যে কোনো রকম ক্ষেত্রে তার ওরিয়েন্টেশন কি, এগুলো স্টেট এসব প্রশ্ন করবে না। তার যে ফান্ডামেন্টাল রাইটস আছে, তার যা যা প্রাপ্য সেগুলো দেবে। মামদানি মূলত সেটাই করলেন। আর একটা কথা একটু বলে শেষ করি, সেটা নিয়ে বলেছি যে গ্লোবাল ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করব। রাইটিস্ট পপুলিজম যখন অনেক বেশি মাথাচাড়া দেয়, তখন কি একটা লেফটিস্ট পপুলিজমও মাথাচাড়া দেয়? এটা রিয়াকশন হিসাবে মামদানি কি একটু লেফটিস্ট পপুলিস্ট? এই প্রশ্নগুলো আলাপ করা দরকার আছে। এবং এই প্রেক্ষাপটে যেটা সবচেয়ে জরুরি কথা, সেন্ট্রিস্ট রাজনীতি, যেটা সেন্টার লেফটও এক ধরনের সেন্টার, কিন্তু ট্রু সেন্ট্রিস্ট যেটা, সেই রাজনীতির কি একটা সংকট ভবিষ্যতে তৈরি হতে যাচ্ছে? এই বিষয়গুলো নিয়ে আলাপ করা দরকার আছে। এবং ফাইনালি, যে এটা কি সত্যিকার অর্থেই খুব বড় সিগনিফিক্যান্ট রোল প্লে করবে কি না, যে রাইটিস্ট আইডেন্টিটি পলিটিক্স পৃথিবীতে এখন প্রচণ্ডভাবে স্প্রেড করছে। কিছুদিন আগে আমরা দেখেছি জাপানে যিনি নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন, প্রথম প্রাইম মিনিস্টার, নারী প্রাইম মিনিস্টার সানায়ে তাকাইচি, উনি সম্ভবত রিসেন্ট সময়ের মধ্যে সবচেয়ে বেশি রাইটিস্ট, সবচেয়ে বেশি র্যাডিক্যাল, তার আগের জনের চাইতে ক্রমাগত র্যাডিক্যাল হয়েছে। শিনজো আবে যখন হয়েছে তিনি অনেক বেশি র্যাডিক্যাল ছিলেন, অনেক বেশি ন্যাশনালিস্ট ছিলেন, রাইটিস্ট ছিলেন। তারপর যিনি আসলেন, তারপর যিনি, এভাবে হতে থাকলো। ফলে গ্লোবাল একটা ট্রেন্ড আছে, সেটা একটু খেয়াল রাখবো। সো মামদানি নির্বাচিত হওয়াটা, এটা কতটা সেটার একটা কাউন্টার কারেন্ট আমাদেরকে দেবে, সেই বিবেচনা আমরা করব। আর তারপরও আমরা তাকে অভিনন্দন জানাই। মাত্র 34 বছর বয়সে, মানে গত 100 বছরের মধ্যে তিনি ইয়াংগেস্ট মেয়র এবং প্রথম মুসলিম মেয়র নিউ ইয়র্কের। তাকে অভিনন্দন জানাই। এবং খুব অল্প সময়ের মধ্যে, 1 বছরের মধ্যে 0 অ্যাপ্রুভাল রেটিং থেকে মোটামুটি জাদুকরি কাজ করেছেন। সো মামদানি নির্বাচিত হওয়া নানানভাবে আলোচিত হতে পারে। কীভাবে তিনি ক্যাম্পেইন করেছেন, কীভাবে ডিজিটাল মিডিয়া ইউজ করেছেন, কীভাবে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাকে হেল্প করেছে, এগুলো সব কিছু আলোচনা হতে পারে। আমি একটা বিস্তারিত, যেটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট নিয়ে করব, সেখানে আলোচনা করার আশা রাখছি।